নমস্কার বন্ধুরা। গত কয়েকদিন ধরে বাংলার রাজনৈতিক মহলে আর সোশ্যাল মিডিয়ায় একটি মারাত্মক খবর তোলপাড় সৃষ্টি করেছে। খবরটা হলো যে তৃণমূল কংগ্রেসের এই যে বিশ্ববিখ্যাত জোড়াফুল লোগো, তা নাকি মমতাদির নিজের হাতের আঁকাই নয়। এই ফুলটা সৃষ্টিটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পেন্সিল থেকে শুরু করে চাইনিজ ইঙ্ক দিয়ে পুরোটাকে কমপ্লিট করেছিলাম। কিন্তু অভিযোগ উঠেছে যে 1998 সালের দল গঠনের সময় এক অঙ্কন শিক্ষকের তৈরি করা লোগো থেকে নাকি এই প্রতীকটি হুবাহু চুরি করা হয়েছে। বিরোধীরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু করে দিয়েছে যে তৃণমূল নাকি শেষ পর্যন্ত তাদের লোগোটাও চুরি করে এনেছে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে একটা বড় প্রশ্ন উঠছে বা প্রশ্ন জেগেছে যে খবরের কাগজে বা এই রাজনৈতিক ভাষণে যেটাকে চুরি বলা হচ্ছে, সেটা কি আদতে ভারতের আইন বা সংবিধানের চোখেও কি চুরি? দুটি লোগো দেখতে এক হলে বা তাদের ভেতরে সামান্য মিল হলে তাদের কি আইনের ভাষায় কি নকল বা অপরাধ বলা চলে? এই বিষয়ে আইন ঠিক কি বলে? তো চলুন এই বিষয়টি ভালো করে বোঝা যাক এবং শুরু থেকে শুরু করা যাক। বিষয়টিকে আমাদের বুঝতে গেলে প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে তা হলো এই দেশের আইন বা এই দেশের প্রতীকের মিল সংক্রান্ত বিষয়টিকে আমাদের আইন কিভাবে দেখে। ভারতের কপিরাইট অ্যাক্ট 1957-এর একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যাকে বলা হয় আইডিয়া এক্সপেনশন ডাইরেক্টরি। শব্দটি শুনতে একটু জটিল হলেও রাজনৈতিক প্রতীক, লোগো এবং কপিরাইট বা ট্রেডমার্ক সংক্রান্ত আলোচনায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ধারণা। সহজ ভাষায় বলতে গেলে কোনো আইডিয়া বা ভাবনার ওপর দুনিয়ার কারোর একচ্ছত্র অধিকার বা কপিরাইট থাকতে পারে না। অধিকার থাকে কেবলমাত্র সেই আইডিয়াটির বাস্তব এক্সপেনশন বা রূপায়ণের ওপর। তো চলুন একটা দেশি উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝা যাক। এই যে সবুজ ঘাসের ওপর দুটি ফুল ফুটে আছে, এই ভাবনা বা এই আইডিয়াটি যে কেউ ভাবতে পারে। প্রকৃতির এই দৃশ্য দেখে পৃথিবীর কোটি কোটি মানুষ ঘাস আর ফুলের ছবি আঁকতেই পারে। সুতরাং কেউ একজন আগে ঘাস ফুলের ছবি এঁকেছেন বলেই অন্য কেউ আর কোনোদিন সেই ঘাস ফুলের ছবি আঁকতে পারবে না, এমন কিন্তু আইন বলে না। তবে হ্যাঁ, প্রথম ব্যক্তি যেভাবে ফুলটি এঁকেছেন তার নির্দিষ্ট রং, পাপড়ির বাঁক বা রঙের যে স্ট্রোক হয়, দ্বিতীয় ব্যক্তি যদি সেই ব্যক্তি বা সেই অঙ্কন শৈলী ট্রেসিং পেপার দিয়ে সম্পূর্ণ যদি নকল করেন, তখনই তাকে কপিরাইট লঙ্ঘন বলা যেতে পারে। সিরেফ থিম বা বিষয়বস্তু মিলে গেলেই তাকে কিন্তু আইনের ভাষায় কখনোই চুরি বলা যায় না। এবার আসা যাক এর দ্বিতীয় বা এই মেরুর দ্বিতীয় দিকটায়, যাকে ভারতের ট্রেডমার্ক আইন বা সুপ্রিম কোর্টের ভাষায় বলা হয় ডিসপেক্টিভ সিমিলারিটি বা বিভ্রান্তিকর সাদৃশ্য পরীক্ষা। আদালত এই ধরনের মামলায় একটি বড় প্রশ্ন তোলে। প্রশ্নটা হলো যে একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ ভোটার যখন ব্যালট পেপারে বা ইভিএম মেশিনে এই লোগোটি দেখবেন, তিনি বিভ্রান্ত হয়ে অন্য কোনো দলের সাথে এটিকে গুলিয়ে ফেলবেন। তিনি কি একটার বদলে অন্য চিহ্নে ভোট দিয়ে দেবে? যদি দুটি প্রতীকের মধ্যে পার্থক্য এতটাই স্পষ্ট হয় যে সাধারণ মানুষ দুটি সহজে চোখে দেখেই দুটিকে আলাদা করতে পারেন, সেখানে প্রতারণা বা ভোটারকে ঠকানোর কোনো উদ্দেশ্য প্রমাণিত না হয়, তবে আইনের চোখে তাকে চুরি বলা একেবারেই অসম্ভব। রাজনীতিতে ভাষণ দেওয়ার জন্য চুরি শব্দটা খুব ক্যাচি বা আকর্ষণীয়, কিন্তু আদালতের টেবিলের সামনে এই দাবি কখনোই টেকে না, খড়কুটোর মতো উড়ে যায়। আর এই আইনের সবথেকে বড় এবং যেটা টুইস্ট বলি আমরা, সেটা রয়েছে এই ভারতের নির্বাচন কমিশনের নিয়মের ভেতরে। রাজনৈতিক দলের প্রতীকের ক্ষেত্রে সাধারণত কপিরাইটের আইনের চেয়েও আরেকটি বড় হলো নির্বাচন কমিশনের একটি বিশেষ আইন, দ্য ইলেকশন সিম্বলস অর্ডার 1968। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস দল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন তারা সমস্ত আইনি প্রোটোকল মেনে এই নির্বাচন কমিশনের কাছে এই জোড়াফুল প্রতীকটি নিবন্ধিত বা রেজিস্টার করায়। কমিশন তখন সমস্ত দিক দিয়ে খতিয়ে দেখেই এই সংরক্ষিত প্রতীকটি বা দলটিকে বরাদ্দ করেছিল। আইন বলে যে কোনো প্রতীকের মালিকানা নিয়ে যদি কারোর আপত্তি বা কারোর চ্যালেঞ্জ থাকে, তবে তাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ লোগো নিবন্ধনের সময়ই তাকে আইনি আপত্তি জানাতে হয়। আজ প্রায় 28 বছর কেটে যাবার পর কেউ যদি শুধু তার মুখের কথার উপর বা ডায়েরির পাতার পুরানো সূত্র ধরে দাবি করেন যে 1998 সালের ওই লোগোর আইডিয়াটি কেবল তার ছিল, তবে ভারতের কোনো আদালত বা নির্বাচন কমিশন সেই দাবিটিকে কখনোই আমলই দেবে না, যতক্ষণ না ওনার কাছে সেই 1998 সালের অকাট্য রেজিস্টার চুক্তি বা আইনি দলিল থাকছে। ততক্ষণ আদালত এই বিষয়টিকে কেবল মাত্র একটি রাজনৈতিক ট্রোল বা বিতর্ক হিসেবেই মেনে নেবে, এর কোনো আইনি ভিত্তিই থাকে না। তাহলে এই পুরো বিষয়টির আইনি সত্যটা ঠিক কিরকম দাঁড়ালো? খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় লোগো চুরির হেডলাইন দেখে যারা ভাবছে যে তৃণমূলের জোড়াফুলের প্রতীকটি এবার বাতিল হয়েই যাবে বা তাদের কোনো আইনি সাজা হবে, তারা একটা মস্ত বড় ভুল করছেন। কারণ ভারতের আইন ঘাস বা ফুলের ওপর কারো ব্যক্তিগত একচেটিয়া মালিকানা দেয় না।
আর 28 বছর পর কোনো পোক্ত আইনি প্রমাণ ছাড়া শুধুমাত্র মুখের কথায় কোনো দলের অফিসের প্রতীক কোনোভাবেই কেড়ে নেওয়া সম্ভব নয়। বাংলার এই লোগো বিতর্ক নিয়ে আপনার কি মতামত? রাজনীতিতে কি এই ধরনের প্রতীক বা আইনি বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করা কি ঠিক, নাকি তাদের উচিত আসল উন্নয়ন নিয়ে কথা বলা, বাংলার উন্নয়ন নিয়ে কথা বলা? নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই ধরনের কৌতূহল জাগানো এবং খবরের পেছনের এই খাঁটি আইনি এবং সাংবিধানিক বিশ্লেষণের ভিডিওটি যদি আপনারও ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করে দেবেন। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনি একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ শুভরাত্রি, ধন্যবাদ।